ডিএসসিসি 11 পেপারটা কিন্তু অনেকটাই টাফ। তোমাদের এই 5th সেমিস্টারে যে 4টে পেপার রয়েছে, ডিএসসিসি 9, 10, 11 এবং 12, এই 4টে পেপারে কিন্তু আমার মতে ডিএসসিসি 11 পেপারটা কিন্তু অনেকটাই টাফ। এই জন্যই টাফ বলছি, কারণ তোমরা সিলেবাসটা দেখেছো, 4টে পেপারের মধ্যে 9, 10 এবং 12 এই 3টে পেপার কিন্তু ভারতের ইতিহাস। আর ডিএসসিসি 11 কি আছে? এটা হচ্ছে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ। এর সিলেবাসটা কি রয়েছে দেখো সংক্ষেপে, 1780 থেকে 1939। অর্থাৎ তোমরা এর আগের সেমিস্টারে, 4th সেমিস্টারে একটা পেপার পড়েছিল ডিএসসিসি 8, তার সিলেবাস ছিল 1650 থেকে 1780। এরপর থেকে শুরু হচ্ছে এই ডিএসসিসি 11টা। তবে এটাও ঠিক, এই পেপারে কিন্তু কোশ্চেনগুলো আসে অনেকটা হাতে গোনা প্রশ্নের মধ্যে, অর্থাৎ প্রশ্ন তোমরা কমেন্ট পাবো 100% শিওর। তো যাই হোক, আজকে দেখে নেবো এই ভিডিওর মাধ্যমে এই পেপারের সাজেশন 2026 টপ 10 কোশ্চেন, অর্থাৎ 20 নম্বরের তোমাদের যে 6টা প্রশ্ন আসে তার জন্য টপ 10 কোশ্চেন, এবং 5 নম্বরের তোমাদের যে 6টা প্রশ্ন আসে তার জন্য টপ 10 কোশ্চেন। এই সঙ্গে বলি, তোমরা যারা এই ভিডিওটা দেখবে, তোমরা এই প্রশ্নগুলো, আমি প্রশ্ন আলোচনার পাশাপাশি বলে দিয়েছি কোনটা কতটা গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ী আমি 10টা প্রশ্ন সাজিয়েছি। অর্থাৎ প্রতিটা প্রশ্নের পাশে আমি নাম্বারিং করে দিয়েছি যে এই প্রশ্নটা 1 নম্বরের, বা এটা 2 নম্বরের, বা এটা 10 নম্বরের। তোমরা সেইভাবে কিন্তু খাতায় তুলে নেবে, কারণ যেভাবে গুরুত্বপূর্ণ ঠিক সেভাবেই কিন্তু আমি প্রশ্নগুলো সাজিয়েছি। অর্থাৎ টপ 10 এর মধ্যে যে প্রশ্নটা একে রয়েছে সেটা কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। যাই হোক, দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর টপ 10 কোশ্চেন 20 নম্বর এবং 5 নম্বরের। তো প্রথমে আমরা দেখে নেব 20 নম্বরের প্রশ্নগুলি। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, সংবিধান সভার কার্যাবলী ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটি আমাদের টপ 10 কোশ্চেনের মধ্যে 2 নম্বর প্রশ্ন হিসাবে আমি রেখেছি। পরের প্রশ্ন দেখো, 1917 সালের রুশ বিপ্লবের ক্ষেত্রে লেনিনের ভূমিকার মূল্যায়ন করো। এটি টপ 10 কোশ্চেনের মধ্যে 9 নম্বর প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, ন্যাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি যেটা হয়েছিল 1939 সালে, এই চুক্তির প্রেক্ষাপট আলোচনা করো। এটি টপ 10 কোশ্চেনের 10 নম্বরে রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কি ছিল তা নির্ণয় করো। এটি টপ 10 কোশ্চেনের মধ্যে 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে আমি রেখেছি। পরবর্তী প্রশ্ন দেখো, 1870 খ্রিস্টাব্দ থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলাটা কতটা যুক্তিযুক্ত, বা এই সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় কেন? এটি টপ 10 কোশ্চেনের 5 নম্বর প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, 2 মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে গৃহীত তোষণ নীতির সমালোচনামূলক মূল্যায়ন করো। এটি টপ 10 কোশ্চেনের 3 নম্বর প্রশ্ন। তোমাদের আবারও বলছি, আমি এখানে যে প্রশ্নগুলো রাখছি, যে টপ 10 কোশ্চেন, সেই টপ 10 কোশ্চেনের পাশে আমি নাম্বারিং করে দিচ্ছি। যে প্রশ্নটা যে নম্বরে রয়েছে সেই প্রশ্নটা কিন্তু তেমনই গুরুত্বপূর্ণ, তাই তোমরা এগুলোকে খাতায় লিখে তার পাশে নাম্বারিং করে রেখো। আর তোমাদের পরীক্ষার আগের মুহূর্তে আমি বলে দেবো এই 10টি প্রশ্নের মধ্যে থেকে আবার কোন 6টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা টপ 6 কোশ্চেন কোনগুলো থাকছে। তো তোমরা এই প্রশ্নগুলি এখন থেকেই তৈরি করো। আশা করি এই প্রশ্নগুলো করলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় 100% প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন। অভিজাততান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো। এটি আমার মতে তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এটিকে আমি টপ 10 কোশ্চেনের প্রথম প্রশ্ন হিসাবে রেখেছি, অর্থাৎ ফার্স্ট কোশ্চেনের চা এটা, কারণ এই প্রশ্নটা তোমাদের এবছর আসার সম্ভাবনা 100%। পরবর্তী প্রশ্ন দেখো, ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবোল্ডি এবং ক্যাভুরের ভূমিকার মূল্যায়ন করো বা ভূমিকা আলোচনা করো। এটি টপ 10 কোশ্চেনের 6 নম্বর প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, ভার্সাই সন্ধি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট রচনা করতে সহায়ক হয়েছিল। এটি টপ 10 কোশ্চেনের মধ্যে 8 নম্বর প্রশ্ন হিসাবে আমি রেখেছি। পরের প্রশ্ন দেখো, তুমি কি মনে করো যে মেটারনিক ব্যবস্থা একটি রক্ষণশীল ব্যবস্থা ছিল? এটিও তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো আমি এটাকে টপ 10 কোশ্চেনের মধ্যে 7 নম্বর প্রশ্ন হিসাবে রেখেছি। তো এই গেল টপ 10 কোশ্চেন। তো এই টপ 10 কোশ্চেন ছাড়াও বেশ কয়েকটি প্রশ্ন অতিরিক্ত রয়েছে, যেগুলো আমি দেখিয়ে দেবো। আরও 5টি প্রশ্ন আমি রেখেছি। তো এই যে বাকি 5টা প্রশ্ন বা এক্সট্রা 5টা প্রশ্ন, এগুলো হয়তো বড় প্রশ্ন আকারে ইম্পর্টেন্ট নয়, বা কিছুটা ইম্পর্টেন্ট, তবে এগুলো 5 নম্বরের জন্য তোমাদের এবছরের জন্য, বিশেষ করে এবছরের জন্য এই 5টা প্রশ্ন কিন্তু 5 নম্বরের জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো দেখে নিই প্রশ্নগুলো কি রয়েছে। দেখো 11 নম্বর প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলাটা কতটা যুক্তিযুক্ত? তার অভ্যন্তরীণ সংস্কারের প্রেক্ষিতে বিষয়টি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কতটা তাৎপর্যপূর্ণ ছিল এটি আলোচনা করো। দেখো এখানে দার্শনিক হিসাবে রুশোর অবদান রয়েছে। তো রুশো তোমাদের এবছরের জন্য 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, তাই তোমরা এই প্রশ্নটা বড় আকারে করলে তোমাদের কিন্তু 5 নম্বরের একটি প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, দেখে নেব পরবর্তী প্রশ্ন, ফ্রান্সে সন্ত্রাসের শাসন এর একটি মূল্যায়ন করো। পরের প্রশ্ন দেখো, 1929 থেকে 33 সালের মহামন্দার প্রকৃতি তুমি কিভাবে ব্যাখ্যা করবে? দেখে নেব লাস্ট কোশ্চেন। তো বড় প্রশ্নের মধ্যে শেষ প্রশ্ন দেখো, তুমি কি মনে করো জার্মানি কোনোদিনই ঐক্যবদ্ধ হয়নি, কেবল প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল? যাই হোক, এই গেল 15টি বড় প্রশ্ন। এবার দেখে নেব 5 নম্বরের টিকে টাইপ গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন এবং কয়েকটি অতিরিক্ত প্রশ্ন। তো প্রথম প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে বলকান যুদ্ধের গুরুত্ব লেখো, অথবা বলকান সমস্যা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো একইভাবে এক্ষেত্রে এই 10টা প্রশ্নের মধ্যে এই প্রশ্নটি রয়েছে টপ 10 কোশ্চেনের 3 নম্বর প্রশ্ন হিসাবে। পরের প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ক্ষতিপূরণ সমস্যা কেন তাৎপর্যপূর্ণ ছিল? এটি টপ 10 কোশ্চেনের 10 নম্বর প্রশ্ন। দেখে নেব পরবর্তী প্রশ্ন, ভিয়েনা সম্মেলন 1815 সালে যেটা হয়েছিল সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটি টপ 10 কোশ্চেনের 4 নম্বর প্রশ্ন। দেখে নেব পরবর্তী প্রশ্ন, মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র এর তাৎপর্য কি ছিল? তো এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধরে নিতে পারো পরীক্ষায় পড়ে বসে আছে, তাই আমি এটিকে টপ 10 কোশ্চেনের 1 নম্বর প্রশ্ন হিসেবে রেখেছি। পরবর্তী প্রশ্ন দেখো, ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ব্যাখ্যা করো। প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে যে মুসোলিনির নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ব্যাখ্যা করো। এটি টপ 10 কোশ্চেনের মধ্যে আমি টপ 5-এ রেখেছি, অর্থাৎ 10টা প্রশ্নের মধ্যে 5 নম্বর প্রশ্ন হিসেবে এটি রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ইউরোপের শক্তি সমন্বয় সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটি টপ 10 কোশ্চেনের 7 নম্বর প্রশ্ন হিসেবে রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ফ্রান্সে 1830 সালের জুলাই বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো। এটি টপ 10 কোশ্চেনের 6 নম্বর প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, মহাদেশীয় ব্যবস্থার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এটি টপ 10-এর 8 নম্বর প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, ফ্রান্সের বিপ্লবের ইতিহাসে টেনিস কোর্ট শপথের গুরুত্ব লেখো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছরের জন্য। এটি আমি টপ 10 কোশ্চেনের মধ্যে 2 নম্বর প্রশ্ন হিসাবে রেখেছি। পরবর্তী প্রশ্ন দেখো, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন এবং লেনিনের তত্ত্ব আলোচনা করো। এটি টপ 10 কোশ্চেনের মধ্যে 9 নম্বর প্রশ্ন। দেখে নেব অতিরিক্ত 5টা প্রশ্ন, যেমন 11 দাগে কি রয়েছে দেখো, বার্লিন সম্মেলন 1878, এই সম্মেলন কি রাশিয়ার শক্তি খর্ব করেছিল? নেক্সট, হিটলারের নেতৃত্বে জার্মানিতে ন্যাৎসিবাদের উত্থানের প্রেক্ষিত বা প্রেক্ষাপট আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, 19 শতকে দ্বিতীয়ার্ধে রুশ শিল্পায়নে রাষ্ট্রের ভূমিকা কি ছিল লেখো। পরবর্তী প্রশ্ন, জাতীয়তাবাদ নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল? দেখে নেব আজকের ভিডিওর শেষ প্রশ্ন, দার্শনিক রুশোর চিন্তাভাবনা বা দার্শনিক চিন্তাভাবনা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো এই 15টি করে প্রশ্ন তোমাদের দিলাম, 10টা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাকি অতিরিক্ত প্রশ্ন 5টা করে। আশা করি এই প্রশ্নগুলো করলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। সেই সঙ্গে বলি, তোমাদের এই 4টে পেপারের পুরো সাজেশন এবং সিলেবাস আমি কিন্তু আপলোড করে দিলাম, এবং পরীক্ষার আগে তোমাদের এই 4টে পেপারের টপ 6 কোশ্চেন দিয়ে দেবো।